রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম মিসাইল ও ইসরায়েলি সেনা মোতায়েন। মালিতে বিদ্রোহীদের হামলায় প্রতিরক্ষা মন্ত্রী নিহত। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে আলোচনার জন্য আমাকে ফোন করতে পারে। ট্রাম্পের নৈশভোজে গুলিকারী ব্যক্তি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন বিকৃত যৌনাচারী, শিশুকামী, ধর্ষক ও খুনি। তেল সংকটে বিশ্বে বাড়ছে গ্রিন এনার্জির চাহিদা, লাভবান চীন। ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করতে ইসরায়েল তাদের আয়রন ডোম মিসাইল সিস্টেম এবং সেনা মোতায়েন করেছে। এছাড়া উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলা থেকে রক্ষা করতে ইসরায়েলের বিমান বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস রোববার প্রকাশ করেছে এই খবর। এতে বলা হয়েছে, এই প্রথমবার আয়রন ডোম মিসাইল সিস্টেম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে মোতায়েন করা হলো। পত্রিকাটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাথে যুদ্ধের শুরুতে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে একটি আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করে এবং এটি পরিচালনার জন্য কয়েক ডজন সৈন্য পাঠায়। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের সময় তেহরান সংযুক্ত আরব আমিরাতের উপর ধারাবাহিক হামলা চালায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2200টিরও বেশি ড্রোন নিক্ষেপ করে, যা ইসরায়েল সহ এই অঞ্চলের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সংযুক্ত আরব আমিরাতের দিকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কিছু সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যার ফলে আবুধাবি মিত্রদের কাছে সহায়তা চাইতে বাধ্য হয় বলে জানা গেছে। ইসরায়েলি কর্মকর্তারা এক্সিওসকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দেন। বলা হয়, এই ব্যবস্থাটি কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 2020 সালের আব্রাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি এবং আমিরাতি কর্মকর্তারা বলেছেন যে দুই দেশ ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সমন্বয়ে কাজ করছে। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বিমান বাহিনী উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকিস্বরূপ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে দক্ষিণ ইরানেও হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুসারে এখন উভয় দেশের কর্মকর্তারা বলছেন যে তাদের মধ্যে অংশীদারিত্ব অভূতপূর্বভাবে ঘনিষ্ঠ। এক্সিওস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সৈন্যদের প্রবেশের অনুমতি দেওয়া সেখানে রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে, কিন্তু প্রতিবেদনে উদ্ধৃত একজন ঊর্ধ্বতন আমিরাতি কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় ইসরায়েলের দেওয়া সহায়তা সংযুক্ত আরব আমিরাত ভুলে যাবে না। আরেকজন আমিরাতি কর্মকর্তাও যুদ্ধের সময় সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি এবং অস্ট্রেলিয়ার প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরান চাইলে আলোচনার জন্য আমাদের কাছে ফোন করতে পারে অথবা আমাদের কাছে আসতে পারে। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব শিগগির শেষ হবে এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার গতি প্রকৃতি নিয়ে এখনো রহস্য কাটছে না। পাকিস্তানের মাধ্যমে পরোক্ষভাবে এই কূটনৈতিক তৎপরতা চললেও বিষয়টিকে অত্যন্ত গোপন রাখা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলো বিস্তারিত তথ্য প্রকাশ না করায় আলোচনার মূল কাঠামো নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, অধিকাংশ আলোচনা পর্দার অন্তরালে ঘটছে। ইরান তাদের বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দিচ্ছে এবং পাকিস্তান সেই বার্তা ওয়াশিংটনকে অবহিত করছে। একইভাবে ওয়াশিংটনও ইরানের কাছে কোনো বার্তা পাঠাতে চাইলে পাকিস্তানের মাধ্যমেই যোগাযোগ করছে। অর্থাৎ এখন পর্যন্ত মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ যোগাযোগই বজায় রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার পাকিস্তান সফর শেষে মস্কো পৌঁছেছেন। আব্বাস আরাকচি শুক্রবার রাতে পাকিস্তানে যান। শনিবার দিনভর তিনি পাকিস্তানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করেন। এরপর শনিবার ওমান যান। রোববার ওমান থেকে আবার পাকিস্তান যান, কিন্তু রোববারই আবার সংক্ষিপ্ত সফর শেষে পাকিস্তান ত্যাগ করেন তিনি। এর মাধ্যমে তিনি কাতার, সৌদি আরব, মিশর, তুরস্ক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে তাদের দাবি লিখিত আকারে পাকিস্তানের কাছে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরান সর্বশেষ প্রস্তাব দিয়েছে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থগিত রেখে কেবলমাত্র হরমুজ প্রণালী খোলার বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
নৈশভোজে গুলি চালানো ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে একজন বিকৃত যৌনাচারী, শিশুকামী, ধর্ষক, খুনি হিসেবে আখ্যায়িত করেছেন। গুলি চালানোর আগে তিনি তার পরিচিতদের কাছে পাঠানো এক বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে গাজা ও ইরানের শিশু হত্যাকারী হিসেবেও আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার এই বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প তাকে একজন অসুস্থ ও খ্রিস্টান বিদ্বেষী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানো অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমকে। 31 বছর বয়সী টমাস লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পশ্চিম শহরতলি টরেন্সের বাসিন্দা। বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ জানিয়েছে, অ্যালেন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর টরেন্সের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, যে ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলছিল, অ্যালেন সেখানে একজন অতিথি হিসেবে ছিলেন। তার কাছে বন্দুক ও ছুরিসহ একাধিক অস্ত্র ছিল। গুলির এই ঘটনার পর অ্যালেন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রীদের হত্যা করতে চেয়েছিলেন অ্যালেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলেও বিশ্ব তেলের বাজার আগের অবস্থায় ফিরতে বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। রুশ সম্প্রচার মাধ্যম ভিজিটিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পূর্বাভাস দেন। আলেকজান্ডার নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের ফলে বিশ্ববাজারে জ্বালানি সম্পদের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এই সংকট এতই গভীর যে স্বল্প সময়ের মধ্যে তা কাটিয়ে ওঠা সহজ হবে না। নোভাক জানান, যুদ্ধের এই সময় বিপুল পরিমাণ জ্বালানি তেল বিশ্ববাজারে পৌঁছাতে পারেনি এবং অসংখ্য জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। তিনি বলেন, বাজারের ভারসাম্য রক্ষা এবং আগের অবস্থায় ফিরে যেতে অবশ্যই কয়েক মাস সময় লাগতে পারে। ইরান যুদ্ধের কারণে বিশ্ব জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ বান্ধব জ্বালানি। এতে সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছে চীন, কারণ গ্রিন এনার্জির ক্ষেত্রে বিশ্বে এখন শীর্ষ দেশ চীন। ইরান যুদ্ধের কারণে তেল সংকটে পড়া দেশগুলো এখন জ্বালানির জন্য মরিয়া হয়ে উঠছে। অনেকেই বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ বিশ্বের নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান অ্যাম্বারের মতে, মার্চ মাসে চীনের সৌর প্রযুক্তি, ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ির রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন, বায়ু টারবাইন এবং সৌর প্যানেল প্রস্তুতকারক হিসেবে চীন বিশ্বের 1 নম্বর দেশ। এম্বার এর প্রতিবেদনে বলা হয়েছে, চীন মার্চ মাসে 68 গিগাওয়াট সৌর প্রযুক্তি রপ্তানি করেছে, যা অগাস্টে স্থাপিত পূর্ববর্তী রেকর্ডকে 50% ছাড়িয়ে গেছে। থিঙ্ক ট্যাঙ্কটির মতে 50টি দেশ চীনার সৌর আমদানির ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে এশিয়া ও আফ্রিকার উদীয়মান বাজারগুলো থেকে, যেগুলো জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিতে বিদ্রোহী বাহিনীর হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। গোটা মালি জুড়ে শনিবার সমন্বিত হামলা চালায় আল কায়দা ও তাদের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি বিদ্রোহী বাহিনী। বিচ্ছিন্নতাবাদী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট FLA জানিয়েছে, উত্তরে রুশ ভাড়াটে সৈন্যরা 2 দিনের সংঘর্ষের পর কিদাল থেকে সরে যেতে সম্মত হয়েছে। বছরের পর বছর ধরে মালি আল কায়দা, ইসলামিক স্টেট এবং FLA এর বিদ্রোহে জর্জরিত। মালির উত্তরে বিচ্ছিন্ন তুয়ারেক জাতিগোষ্ঠী আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। FLA এর একজন ফিল্ড কমান্ডার শনিবার বিবিসিকে বলেছেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হল গাঁও নিয়ন্ত্রণ করা এবং তারপর টিম্বুকটু দখল করা সহজ হবে। শনিবারের হামলায় রাজধানীতে প্রতিরক্ষামন্ত্রী কামারার সঙ্গে তার পরিবারের আরও 3 সদস্য নিহত হয়েছেন। সরকারি মুখপাত্র ইসা উসমান কুলিবালি রবিবার সন্ধ্যায় বলেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মন্ত্রীর বাসভবনের লক্ষ্য করে উড়িয়ে দেওয়া হয়েছে। এতে কামরা নিহত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য, যা তার সাম্প্রতিক কূটনৈতিক সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর আগে তিনি ওমান ও পাকিস্তান সফর করেন। সেন্ট পিটার্সবার্গে পৌঁছে আরাকচি বলেন, এই সফর চলমান যুদ্ধ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করার একটি উপযুক্ত সুযোগ তৈরি করেছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো ও
তেহরানের মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জালালি আগেই জানিয়েছেন, এই বৈঠকে যুদ্ধ পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং চলমান আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা হবে। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চলছে। রাশিয়া সফরের আগে আরাকচি ওমানের সুলতান হাইথাম বিন তারিক এর সঙ্গে বৈঠক করেন, যেখানে হরমুজ প্রণালী নিরাপত্তা ছিল আলোচনার প্রধান বিষয়। তিনি বলেন, এই প্রণালীর তীরে অবস্থিত দেশ হিসেবে ইরান ও ওমানের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি, কারণ বৈশ্বিক বাণিজ্যের জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় পক্ষই ভবিষ্যতে এ বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। এর আগে পাকিস্তান সফরকে খুব ভালো বলে উল্লেখ করে আরাকচি জানান, সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার শর্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, ইরানের জন্য আলোচনায় নিজস্ব শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতিরোধের পর দেশটির জনগণের অধিকার নিশ্চিত করা জরুরি। এদিকে ইরান একটি 3 ধাপের প্রস্তাবও দিয়েছে, যার প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা বন্ধ ও পুনরায় সংঘাত শুরু না হওয়ার নিশ্চয়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন আইনি কাঠামো তৈরির বিষয় রয়েছে, যেখানে ওমান সমন্বয়কের ভূমিকা পালন করবে। তৃতীয় ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে, তবে তা প্রথম 2 ধাপে সমঝোতা হওয়ার পরই। তেহরান জানিয়েছে, ওয়াশিংটন এই প্রস্তাব গ্রহণ করলে আলোচনায় ফেরার পথ খুলে যেতে পারে। লেবাননে ইসরায়েলি হামলা মার্কিন ইরান আলোচনা ব্যাহত করছে, এমনটাই বলছে ইসরায়েলি গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে লেবাননের ভেতরে হামলা বন্ধে এখনো রাজি হয়নি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব। ইসরায়েলি চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত না করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে, ওয়াশিংটন তেহরান সাময়িক যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়, তবুও বাস্তবে পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হলে বৃহত্তর আঞ্চলিক শান্তি চুক্তি সম্ভব নয়, ফলে কূটনৈতিক প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে। অন্যদিকে উত্তরাঞ্চলের দখলকৃত ফিলিস্তিনে বসবাসরত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা অভিযোগ করছে, হিজবুল্লাহর ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা মোকাবেলায় ইসরায়েল ব্যর্থ হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, হিজবুল্লাহ সীমান্তে নতুন ধরনের যুদ্ধের নিয়ম প্রতিষ্ঠা করেছে, যা ইসরায়েলের সামরিক তৎপরতার স্বাধীনতাকে সীমিত করে দিয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি 21 দিন বাড়ানো হয়েছে, যা অনেক ইসরায়েলি বসতি স্থাপনকারী নেতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এই সময় হিজবুল্লাহ নিজেদের আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে উত্তরাঞ্চল গাজা এনভেলপ 2 এ পরিণত হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সমর্থিত এই যুদ্ধবিরতি হিজবুল্লাহকে কৌশলগতভাবে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে। চ্যানেল 12 এর এক প্রতিবেদক মন্তব্য করেছেন, হিজবুল্লাহ ওয়াশিংটনের রাজনৈতিক সমঝোতা তোয়াক্কা না করে মাটিতে নিজেদের মতো করেই পরিস্থিতি পরিচালনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা, এই 2 ইস্যুতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারী ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের টার্গেট করেছিল। ট্রাম্প নিজে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একটি ক্রেস্ট বিরোধী ঘোষণাপত্র লিখেছিল এবং তাকে অসুস্থ মানসিকতার বলে উল্লেখ করেছেন। এদিকে কূটনৈতিক অচলাবস্থার কারণে ট্রাম্প পাকিস্তানে পাঠানোর পরিকল্পিত প্রতিনিধি দল বাতিল করেছেন। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে গিয়ে পরোক্ষ আলোচনার সম্ভাবনা যাচাই করার কথা ছিল। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরানের প্রস্তাব পর্যাপ্ত নয় এবং আলোচনার জন্যই তাদেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা উচিত। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত নতুন কোনো আলোচনায় তারা অংশ নেবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে তিনি এই শর্ত পুনর্ব্যক্ত করেন। বর্তমানে যুদ্ধবিরতি মোটামুটি বজায় থাকলেও 2 পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করছে। একই সঙ্গে লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকট এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়িয়ে তুলছে। সব মিলিয়ে কূটনৈতিক অগ্রগতি এখনো অনিশ্চিত এবং পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে।
ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় আরাকচি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত সাম্প্রতিক সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিশেষভাবে যুদ্ধবিরতির অগ্রগতি, এর বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং স্থিতিশীলতা বজায় রাখার জটিলতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। একই সঙ্গে তিনি ইরানের পক্ষ থেকে চলমান কূটনৈতিক উদ্যোগ ও প্রচেষ্টার বিষয়েও সৌদি আরবকে অবহিত করেন, যার মূল লক্ষ্য হচ্ছে সংঘাতের অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানো। অন্যদিকে একই দিনে আরাকচি কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এই আলোচনায়ও আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আরাকচি কাতারকে বর্তমান পরিস্থিতির বিভিন্ন মাত্রা সম্পর্কে অবহিত করেন এবং যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। দুই পক্ষই আঞ্চলিক সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর গঠনমূলক ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন। তারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক পরামর্শ, সমন্বয় এবং কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বিশেষ করে তারা মনে করেন যে আঞ্চলিক দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্থায়ী শান্তি অর্জন কঠিন হবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানান এবং মধ্যস্থতার ক্ষেত্রে তার দেশের ভূমিকা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, কাতার সংলাপের পরিবেশ তৈরি করতে এবং সংঘাতের অবসানে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরসনে আঞ্চলিক শক্তিগুলো আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তা কাঠামো নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে, যেখানে 2038 সালের মধ্যে ধাপে ধাপে মার্কিন সামরিক সহায়তা কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে কার্যকর 10 বছর মেয়াদী চুক্তি, যা বারাক ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত হয়েছিল, 2028 সালে শেষ হতে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে 2029 থেকে 2038 সময়কালের জন্য নতুন কাঠামো নির্ধারণে উভয় দেশ আলোচনা শুরু করবে। নতুন প্রস্তাব অনুযায়ী সরাসরি আর্থিক সহায়তা ধীরে ধীরে কমিয়ে আনা হলেও যৌথ প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন বাড়ানোর উপর জোর দেওয়া হবে। বিশেষ করে নির্দেশিত শক্তি, প্রযুক্তি এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো খাতে সহযোগিতা বাড়তে পারে। এতে দুই দেশের সামরিক শিল্পের মধ্যে আরও গভীর সমন্বয় তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এতদিন মার্কিন সহায়তা শুধু ইসরায়েলের নিরাপত্তা জোরদার করেনি, বরং সেই অর্থের বড় অংশ আবার যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্পে ফিরে গেছে। ফলে নতুন কাঠামোতে সরাসরি অর্থায়ন কমলেও যৌথ উৎপাদন ও প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে ইসরায়েল ইতোমধ্যে নিজস্ব প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী দশককে সামরিক সম্প্রসারণের সময় হিসেবে দেখছেন। তবে এতে অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে, যা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এই আলোচনা সরাসরি সহায়তা কমানোর চেয়ে বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক সম্পর্ককে নতুন রূপে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে। ব্যর্থ কূটনীতি ও অক্ষম কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে না হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হিজবুল্লাহ এবং লেবাননে সামরিক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে। এর জবাবে হিজবুল্লাহর জনসংযোগ দপ্তর জানায়, এই মন্তব্য লেবাননকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি দ্বিপাক্ষিক ব্যবস্থায় জড়িয়ে ফেলার চেষ্টা, যেখানে লেবাননের কোনো সম্মতি বা অংশগ্রহণ ছিল না। হিজবুল্লাহ আরও দাবি করে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল 500-র বেশি লঙ্ঘন করেছে, যার মধ্যে আকাশ, স্থল ও সমুদ্র পথে হামলা রয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। সংগঠনটির মতে, তাদের পাল্টা অভিযানগুলো এসব হামলার বৈধ প্রতিক্রিয়া এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত। সংগঠনটি অভিযোগ করে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে ছিল একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু তার পরিবর্তে
করতে ইসরায়েল আক্রমণ আরও বাড়িয়েছে। এটি তাদের ভাষায় আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি অবজ্ঞা এবং বিশ্বাসঘাতকতার প্রমাণ। একই সঙ্গে তারা লেবাননের সরকারি কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, সরকার ইসরায়েলি হামলা বন্ধ করতে বা দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের দাবি জানাতে ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহর মতে লেবাননের কর্মকর্তারা এমন অবস্থানে নিজেদের দাঁড় করিয়েছেন যা দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে। তারা অভিযোগ করে কর্তৃপক্ষ স্পষ্টভাবে কোনো চুক্তির শর্ত জনগণের সামনে তুলে ধরতে পারেনি এবং কার্যত নীরব থেকেছে। সবশেষে হিজবুল্লাহ সতর্ক করে জানায়, ইসরায়েলের হামলা ও দখলদারিত্ব অব্যাহত থাকলে তারা প্রতিরোধ চালিয়ে যাবে এবং দেশের জনগণই এ লড়াইয়ের প্রধান শক্তি। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত গোটা বিশ্বের নৌ যোগাযোগ ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলছে। এই সংঘাতের পেছনে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা। নৌ শক্তিতে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী, তবে নৌ যোগাযোগের কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখনও যুক্তরাষ্ট্রের হাতে। পানামা খাল থেকে হরমুজ প্রণালীর সব স্থানে চীনের সাথে নীরবে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। 19 এপ্রিল ওয়াশিংটন হরমুজ প্রণালীর কাছে ইরানের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে সরাসরি বাধা সৃষ্টি করে। ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার অংশ হিসাবে মার্কিন বাহিনী একটি ইরানগামী কন্টেইনার জাহাজ জব্দ করে। এর প্রতিক্রিয়ায় 22 এপ্রিল ইরানি বাহিনী 2টি জাহাজ জব্দ করে। এই 2টি ঘটনার পর স্পষ্ট হয়ে যায়, ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, তা আরেক দফা ভুল প্রমাণিত হলো। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পরও ইরান পূর্ণ শক্তি নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। উপসাগরীয় মিত্রদের সব ধরনের সমর্থন নিয়েও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা কমাতে কিংবা দেশটির সরকারকে মারাত্মকভাবে অস্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ইরানও আমেরিকানদের পিছু হটতে বাধ্য করতে পারেনি, কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ট্রানজিট পয়েন্ট, যার মাধ্যমে বিশ্বের সমুদ্রবাহিত তেলের প্রায় 25% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আরেকটি সংকট ছিল, যেসব নাবিকরা এই সংকীর্ণ প্রণালী পার হতে ইচ্ছুক তাদের জন্য আকাশচুম্বী বিমা খরচ বাণিজ্য বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং সামুদ্রিক বাণিজ্য সুরক্ষিত করার জন্য ওয়াশিংটন $40 বিলিয়ন একটি মেরিটাইম ইন্স্যুরেন্স ফান্ড গঠন করে। এরপরও মার্কিন ও ইরানি পক্ষের পরস্পর বিরোধী অবস্থানের কারণে এই অনিশ্চয়তা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। জাহাজ চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালী নিয়ে এই সংকটকে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই প্রণালীতে জাহাজী হামলার সাথে তুলনা করা হচ্ছে। তখন মার্কিন নৌবাহিনী তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে পার করছিল। এছাড়া বিদেশি জাহাজগুলোকে আমেরিকান পতাকাবাহী হিসেবে নিবন্ধিত হওয়ার অনুমতি দিয়েছিল। এ ধরনের জাহাজ আক্রান্ত হয়েছে, তারা পাল্টা আঘাত করেছে। সেই ঘটনা বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের রক্ষক হিসেবে ওয়াশিংটনের ভূমিকাকে সুদৃঢ় করেছিল। এখন হরমুজ প্রণালী স্বাভাবিক করতে ব্যর্থতা মার্কিন হস্তক্ষেপ পরীক্ষার মুখে পড়েছে। ওয়াশিংটন হরমুজ প্রণালী খোলা রাখার চেষ্টা চালিয়ে গেলেও তা সচল করতে পারছে না, কিন্তু বিষয়টি যেন মেনে নিয়েছে। কারণ হরমুজ বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি নেই, বরং হরমুজ বন্ধ থাকা ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মার্কিন জ্বালানি আমদানি এখন মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় হয়েছে। ঘরোয়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় তেলের দাম বেড়ে যাচ্ছে। তেলের উচ্চ মূল্য মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য অনেক লাভজনক। এই প্রণালী শক্তি প্রয়োগ করে উন্মুক্ত করাও সহজ নয়, কারণ মার্কিন নৌবাহিনী এখন ইরানের স্বল্পমূল্যের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শক্তি প্রয়োগের মাধ্যমে প্রণালীটি সচল করার প্রচেষ্টায় জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি। ফলে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রণালীটি অকার্যকর করে রাখা এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্যে পরিণত হয়েছে।
ইরানের নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করতে অপারেশন এপিক ফিউরি মার্কিন বাহিনীর বোমা বর্ষণের মাধ্যমে বেসামরিক স্থাপনায় ধ্বংসলীলা চালালেও তার সামরিক সক্ষমতা কমাতে পারেনি। মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের সীমাবদ্ধতা হচ্ছে আধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের যুগে একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণ আর সম্ভব নয়। হরমুজ প্রণালীর চলমান সংকট থেকে প্রমাণ হয় আন্তর্জাতিক সামুদ্রিক আইন কতটা অস্পষ্ট এবং অসমভাবে প্রয়োগ করা হয়, যা দীর্ঘদিন ধরে মার্কিন আধিপত্যের আড়ালে ঢাকা ছিল। ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনভেনশনে অনুসমর্থন করেনি। খুব কম আন্তর্জাতিক সংস্থা বা দেশ নিরপেক্ষ মধ্যস্থতা করতে সক্ষম। উভয় পক্ষেই তাদের নিজস্ব জাতীয় ব্যাখ্যা অনুযায়ী কাজ করছে, যা বৃহত্তর আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী সহ সমুদ্র পথে যে কোনো সংকট দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রতিক্রিয়া জানায়, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার পথে যেতে বাধ্য হয়। কিন্তু এই সময়ের মধ্যে বিপুল ক্ষতির মধ্যে পড়তে হয়। যুক্তরাষ্ট্রের উপর মিত্র দেশগুলো নির্ভর করতে পারে না। 2023 সাল থেকে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ফলে ট্যাঙ্কার চলাচল মারাত্মক সংকটের মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত 2025 সালে হুথিদের সাথে যুদ্ধবিরতিতে যেতে হয়। এখন আবার একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউরোপীয় কর্মকর্তারা মনে করেন ইরান হুথিদের উদ্বুদ্ধ করছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে তারা লোহিত সাগরে আবার হামলা শুরু করে। হুথিদের হামলার হুমকির পাশাপাশি সোমালি জলদস্যুতাও নতুন করে মাথা চাড়া দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তার দুর্বলতা এবং মার্কিন এনফোর্সমেন্ট সক্ষমতার সীমাবদ্ধতার কারণেই এই জলদস্যুতার পুনরুত্থান ঘটেছে। শুধু তাই নয়, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এই বন্দরগুলো অনেকটা নো ম্যানস ল্যান্ডে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন আমেরিকার শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করার পাশাপাশি চীনের বিশ্বব্যাপী বাণিজ্য প্রভাব মোকাবেলা করতে চাইছে। এর দৃশ্যমান উদাহরণ হল পানামা খাল নিয়ে প্রতিযোগিতা। 1903 থেকে 1914 সালের মধ্যে নির্মিত এই খালটি 1970-এর দশকে ধীরে ধীরে পানামার কাছে হস্তান্তর করা শুরু হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটি সুরক্ষিত রাখতে 1989 সালে পানামা আক্রমণ করে দেশটির শাসক ম্যানুয়েল নোরিয়াগাকে ক্ষমতাচ্যুত করে। পানামা খালে চীনের ভূমিকা সীমিত করতে দেশটি এখন মার্কিন চাপের মুখে রয়েছে। 2026 সালের শুরুতে পানামার সুপ্রিম কোর্ট হংকং ভিত্তিক সিকে হাসিনসনের সাথে চুক্তির কিছু অংশ অসাংবিধানিক বলে রায় দেয়। বর্তমানে ব্ল্যাক রকের নেতৃত্বে একটি মার্কিন কনসোর্টিয়াম এই লজিস্টিক হাবটি পেতে যাচ্ছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেইজিং। পানামা খাল বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের 5-6% নিয়ন্ত্রণ করে। ব্ল্যাক রকের সাথে এই চুক্তি চীনকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার একটি কৌশল। 2000 থেকে 2025 সালের মধ্যে চীন 90টি দেশের সাথে 168 বন্দরে $24 বিলিয়ন বিনিয়োগ করেছে। চীন একটি বিশাল নৌবহর গড়ে তুলেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। এতদিন মার্কিন নৌবাহিনী বিশ্বব্যাপী জাহাজ চলাচলে যে নিরাপত্তা প্রদান করত, তা চীনের বাণিজ্যকেও সুরক্ষিত রাখত। কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে। ইউএস নেভাল ইনস্টিটিউটের মতে চীন বিদেশের সরবরাহ লাইনের উপর অতি নির্ভরশীলতার কারণে রাজনৈতিক ও কৌশলগতভাবে দুর্বল। যুদ্ধের ক্ষেত্রে এটি লক্ষ্যবস্তু হতে পারে। হরমুজ প্রণালী বা পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থিতাবস্থার পরিবর্তন বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। চীনের নৌবাহিনীও এখনও বিশ্বব্যাপী বাণিজ্য পথ সুরক্ষিত করার মতো অভিজ্ঞতা অর্জন করেনি। চীনের এই দুর্বলতাকে পুঁজি করে সমুদ্রভিত্তিক বাণিজ্যকে নিয়ন্ত্রণে রাখতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু চীন যে নীরব থাকবে এমন নয়। নানা বাধা সত্ত্বেও ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে চীন। রাশিয়াও সরব এবং সক্রিয়। চীন ও রাশিয়া তাদের অভ্যন্তরীণ বাণিজ্যে ডলারকে স্থায়ীভাবে বিদায় দিয়েছে। সমুদ্র বাণিজ্যকে কেন্দ্র করে নতুন এক ব্যবস্থার দিকে যেতে পারে এই দুই দেশ। এতে যুক্তরাষ্ট্র আরও বেশি ক্ষতির মুখে পড়তে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।